আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি স্কুলের আজকের এই ভিডিওতে। আজকে আসলে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী তথা এইচএসসি লেভেলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এখানে আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসিটি কি, এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখবো এবং একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটিতে আসলে কি কি ব্যাপার আছে, এইটাতে কি কি পড়তে হবে, ইত্যাদি ব্যাপার ধারণা রাখবো এবং এই বিষয়ের পরীক্ষা পদ্ধতি কি, পরীক্ষা মানবন্টন কেমন এবং সিলেবাসে কি কি আছে বা কিভাবে পড়া উচিত, কি কি পড়তে হবে। যারা একেবারে নতুন ভর্তি হয়েছেন তারা হয়তো মাত্র পড়াশোনা শুরু করেছেন আইসিটি, কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেকে স্পষ্ট না। অনেকেই যদি জিজ্ঞাসা করি আইসিটি কি, মানে খুব একটা স্পষ্টভাবে কনফিডেন্সের সাথে ধারণা দিতে পারবে না এবং এটা অনেকে আছে দ্বাদশ শ্রেণীতে থাকা অবস্থায় এরকম থাকতে পারে। যাই হোক, এই জন্য আজকের এই বেসিক একটা ভিডিও, এখানে আমরা টোটাল ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট ধারণা দিব এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা নতুন উঠেছেন বা মাঝামাঝি পর্যায়ে আছেন এই ভিডিওটা পুরোপুরি দেখা রাখা উচিত। আইটি স্কুলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আছি হাসানাত গাজী। চলুন আমরা আমাদের মেইন কাজের কথায় আসি। তো চলুন আমরা প্রথমে মানবন্টন জানি। এইখানে মানবন্টন জানার আগে একটু আমরা পুরনো কথাগুলো একটু মনে করি যে দশম শ্রেণী পর্যন্ত যারা পড়েছেন বা এসএসসি পরীক্ষা পর্যন্ত যারা দিয়েছেন, ম্যাক্সিমাম কেসে এরকম হয়েছে যে আমরা পরীক্ষার আগের রাত্রে পরে গিয়েছি, 25টা এমসিকিউ এসেছিল, এমসিকিউগুলো আমরা দিয়েছিলাম। যে পরীক্ষার আগে এমন বা পরীক্ষা হলে গিয়ে এরকম 1-এর ক, 2-এর খ, 3-এর 3 বা 4-এর 1 এরকমভাবে আমরা দাগিয়ে দিয়েছি। অথবা এমন ছিল যে না পরে গিয়ে অনেকে যে বন্ধু একটু হাতটা চাপা, হ্যাঁ 1-এর কি 1 ঠিক আছে, 2-এর ঠিক আছে, এইভাবে আমরা চালিয়ে দিয়েছি। বাট এখন এইচএসসি লেভেলে এসে আপনার এইচএসসি পরীক্ষার মধ্যে কিন্তু এরকম থাকবে না, বা আপনার কলেজে যে পরীক্ষাগুলো হবে সেরকম কিন্তু শুধু এমসিকিউতে হবে না। এখন আপনার সাধারণত সৃজনশীল 8টা সৃজনশীল আসবে, 8টা সৃজনশীল থেকে আপনাকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, যেখানে আপনি 50 মার্ক পাবেন। এবং সৃজনশীলের জন্য সাধারণত আপনি 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় পাবেন এবং একটু 5 মিনিট এদিক ওদিক হতে পারে। এবং এমসিকিউ এর জন্য সাধারণত 25টা এমসিকিউ আসবে এবং সেই ক্ষেত্রে আপনি 30 মিনিটের মতো টাইম পাবেন। অর্থাৎ আমরা যদি বলি টোটাল আপনি 3 ঘন্টার মতো সময় পাবেন। আর পরীক্ষা যখন দিবেন একসাথে আপনাকে টোটাল 75 মার্কের পরীক্ষা দিতে হবে। আর এইখানে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আছে 25 মার্ক। সো এই গেল মোট 100 মার্কের মানবন্টন। অর্থাৎ আপনার যখন পরীক্ষা হবে একসাথে 3 ঘন্টার পরীক্ষা হবে, প্রথম 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট হবে সৃজনশীলের, যেখানে 50 মার্ক, আর এমসিকিউ এর জন্য পরবর্তী 30 মার্ক বা 25 মিনিট, 30 মিনিট বা 25 মিনিট এরকম পাবেন। সো এইভাবে আপনি টোটাল 3 ঘন্টার মতো পরীক্ষা দিবেন। তো অনেকে এখন বলে উঠবেন যে স্যার বা ভাইয়া এইখানেও তো আসলে এমসিকিউ আছে, তার মানে এখানেও কোপ দেওয়া যাবে না। এইখানে আপনার সেই 9-10-এর মতো এমসিকিউ না পরে গিয়ে আপনি আন্তাজে দাগায় দিয়ে যাবেন সেরকম নাই। কি কি টপিক আছে আমরা একটু পর জানতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমরা এখান থেকে যদি বলতে পারি, এখন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আইসিটিকে সাধারণত আমরা সেই নবম দশম বা বিগত স্কুল লাইফের যে আইসিটি ছিল সেটার সাথে না মিলানোটাই ভালো হবে, কারণ এখন আমাদের পরীক্ষা পদ্ধতিটাও ডিফারেন্ট এবং টপিকগুলো অনেকটা একটু ব্রড টপিক বলা যাবে। সো আশা করি মানবন্টন এবং পরীক্ষা পদ্ধতি দুইটা আপনারা বুঝতে পারছেন। প্র্যাকটিক্যালের সম্পর্কে যদি একটু বলি, এটা খুব বেশি কঠিন না। সাধারণত আপনাকে কিছু টাস্ক দেওয়া হবে, এই মার্কসটা ম্যাক্সিমাম কেসে কলেজের হাতে অনেকটা ডিপেন্ড করতেছে। সো আপনাকে যে টাস্কগুলো দেওয়া হবে সেই টাস্কগুলো কমপ্লিট করলে বা আপনাকে কিছু লিখতে বলা হবে, সেগুলো লিখলে প্র্যাকটিক্যাল খাতা জমা দিলে এবং ওইভাবে অ্যাটেন্ড করলে এটা ম্যাক্সিমাম কেসেই 20-25 মার্ক অনেক কলেজই দিয়ে দেয়। তবু এটা আসলে অনেকটাই কলেজের উপরে এবং আপনার ওভারঅল কলেজের পারফরমেন্সের উপরে। সো এই গেল হচ্ছে টোটাল 100 মার্কের মানবন্টন। এখন আসি আমরা এর পরবর্তী ব্যাপার, যে এখন আমরা কিছু ব্যাপার জানবো। এইটা তো আমরা পরীক্ষার কাহিনী জানছি, কত মিনিটের পরীক্ষা হবে, কত মার্কসের, ইত্যাদি ইত্যাদি। মেইন পড়া বা মেইন সিলেবাস জানাকে একটু আমরা এই আইসিটিটা সম্পর্কে একটু টোটাল ধারণা নিব। সো আসি আমরা এর পরবর্তী কনসেপ্ট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পুরো বিষয়ের নামটার মধ্যে খুব বেশি ভালো করে দেখলে এখানে প্রযুক্তিটাকে একটু বেশি হাইলাইট করা চায়। তো আমরা আগে একটু জানি প্রযুক্তিটা কি। প্রযুক্তি হচ্ছে সেটা বা বিজ্ঞানের সেই আবিষ্কার যেগুলো আমাদের জীবনকে সহজ করে তোলে। সো যেইটা আমাদের জীবনকে সহজ করে তুলতেছে সেইগুলাকে আমরা কি বলতেছি, প্রযুক্তি। কথার কথা, এই যে আমি বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, বিদ্যুতের মাধ্যমে লাইট জ্বালাইতে পারতেছি, সো বিদ্যুৎটা একটা প্রযুক্তি, লাইট একটা প্রযুক্তি। এই যে আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারতেছি, তথ্যটা সংরক্ষণ করতেছি, এই যে ব্যাপারটাকে সহজ করে তুলছে, ক্যামেরা একটা প্রযুক্তি, এসি একটা প্রযুক্তি। সো যা যা দেখি আশেপাশে যেগুলো আমাদের জীবনকে সহজ করে তুলছে সবগুলাই প্রযুক্তির অংশ। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দিতে চাই, বলতে পারি যে আমাদের এখানে লাইট প্রযুক্তির অংশ, ফ্যান প্রযুক্তির অংশ, এরপর কম্পিউটার, হ্যাঁ এইটাও প্রযুক্তির অংশ, এরপর যদি বলি ইন্টারনেট, হ্যাঁ এইটাও আমাদের প্রযুক্তির অংশ। তার মানে এইগুলো আমাদের জীবনকে সহজ করে তুলছে। তো
তো তাহলে আমরা লাইট, ফ্যান, কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এই সব কিছুকে প্রযুক্তির মধ্যে বলতেছি, কারণ এগুলো আমাদের জীবনকে কি সহজ করে তুলছে। এই প্রযুক্তি সেক্টরটা অনেক বড়, মানে আমি আশেপাশে যা যা দেখতেছি যেগুলো আমাদের জীবনকে সহজ করতেছে সবগুলাই প্রযুক্তি। এই প্রযুক্তিগুলোর মধ্যে কিছু কিছু প্রযুক্তি আছে যেগুলা তথ্য সম্পর্কিত কাজ সহজ করছে, মানে তথ্য সংরক্ষণ করা, তথ্য মডিফাই করা, তথ্য রিট্রাইভ করে আয়না দেখানো বা ডিসপ্লে করা, এই কাজগুলা যে প্রযুক্তিগুলা সহজ করছে সেইগুলাকে আমরা স্পেসিফিকভাবে কি বলবো? তথ্য প্রযুক্তি। যেমন আমি এই যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি, এই তথ্যটা স্টোর হইতেছে, একটু পরপর প্লে করে দেখবো, সো এইটাকে আমি তথ্য প্রযুক্তির মধ্যে রাখতেছি। তাহলে তথ্য প্রযুক্তি মানে সেই প্রযুক্তিগুলোকে বুঝাইতেছে বা বিজ্ঞানের সেই আবিষ্কারগুলোকে বুঝাইতেছে যেগুলো তথ্য সম্পর্কিত কাজগুলোকে সহজ করে তুলছে। তার মানে ক্যামেরাকেও আমি তথ্য প্রযুক্তির মধ্যে রাখতে পারতেছি, কম্পিউটারকেও তথ্য প্রযুক্তির মধ্যে রাখতে পারতেছি। তো আশা করি তথ্য প্রযুক্তিটা সিম্পলি ক্লিয়ার, যে যেই প্রযুক্তিটা তথ্যের কাজগুলো সহজ করছে বা যেই জিনিসগুলা তথ্য সম্পর্কিত কাজগুলোকে সহজ করছে সেগুলোকে তথ্য প্রযুক্তি বলি। সো এক্সাম্পল দিতে গেলে তাহলে আমরা বলতে পারতেছি যে ক্যামেরা একটা তথ্য প্রযুক্তির পার্ট, অথবা কম্পিউটার তথ্য প্রযুক্তির পার্ট, এইগুলাকে আমরা তথ্য প্রযুক্তির মধ্যে রাখতেছি। তথ্য প্রযুক্তির যেমন এতগুলা সেক্টর থেকে কিছুগুলাকে তথ্য প্রযুক্তি বলতেছি, এরকম কিছু কিছু প্রযুক্তিকে আমরা যোগাযোগ প্রযুক্তি বলতে পারতেছি, মানে যেইগুলা যোগাযোগের কাজকে সহজ করে তোলে। অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য আদান প্রদান করা, এই ব্যাপারটাকে যেগুলো সহজ করে তুলছে সেইগুলোকে আমরা যোগাযোগ প্রযুক্তি বলতেছি। যেমন আমরা স্মার্টফোন দিয়ে বা ফোন দিয়ে কলে কথা বলি, হ্যাঁ হ্যালো বন্ধু কোথায় তুমি, এই যে আমি একটা তথ্য বলছি বা একটা ইনফরমেশন দিছি, এইটা ওই জায়গার মধ্যে গেল, এই যে তথ্যটা আদান প্রদান করলাম সেটাকে আমরা কি বলতেছি? যোগাযোগ প্রযুক্তি বলতেছি। তার মানে যে প্রযুক্তিগুলা তথ্য আদান প্রদানের কাজগুলোকে সহজ করে তুলছে সেইগুলোকে আমরা কি বলতেছি? যোগাযোগ প্রযুক্তি। সো সেই ক্ষেত্রে আমরা এইটার এক্সাম্পল হিসেবে কি দিতে পারতেছি? ইন্টারনেট বলতেছি। এরকম অনেকগুলো আছে, ইন্টারনেট, এর পরবর্তীতে বলতেছি স্মার্টফোন, হ্যাঁ এরকম অনেকগুলো আছে। সো আমরা এখান থেকে বুঝতেছি যে স্যার বা ভাই যোগাযোগ প্রযুক্তি মানে সেইগুলাই যেগুলো তথ্য আদান প্রদানের কাজটাকে সহজ করে তুলছে। আচ্ছা তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি বা আইসিটি কি? আইসিটি মানে এই তথ্য প্রযুক্তি আর এই যোগাযোগ প্রযুক্তি এই দুইটার মিশ্রণ করে তৈরি। অর্থাৎ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একসাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে আমি এখানে সিম্পলি বলতে পারি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলতে সেই প্রযুক্তিগুলোকে বুঝাইতেছে যেগুলো তথ্য আদান প্রদান করা বা তথ্য সংরক্ষণ করা, তথ্য মডিফাই করা, ডিসপ্লে করা, এই ব্যাপারগুলোকে সহজ করে তুলছে। আমরা যদি খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখি যেখানে আইসিটি দুইটাই ব্যবহার হইতেছে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং বা লাইভ ক্লাস নেই যখন, যে তখন কি লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, যখন লাইভ স্ট্রিমিং করা হয় বা লাইভ ক্লাস নেওয়া হয় বা লাইভ খেলা দেখেন, তখন ওই যে ক্যামেরা দিয়ে এই যে তথ্যটাকে ডিজিটালাইজ করতেছে ওই অবস্থার মধ্যে এটা ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করা হইতেছে। সো একই সাথে এই যে ডেটাটা যেটা ইমেজ জেনারেট হইতেছে বা সাউন্ডগুলো আসতেছে এইগুলোর সাথে সাথে বিভিন্ন ডিভাইসে পাঠিয়ে দিতেছে ইন্টারনেটের মাধ্যমে, তখন এটা কমিউনিকেট হইতেছে। সো এই কমিউনিকেশন টেকনোলজিও ব্যবহার করা হইতেছে, আবার কি ইনফরমেশন টেকনোলজিও ব্যবহার করা হইতেছে। সো লাইভ স্ট্রিমিং বলেন বা অডিও কল বলি, ভিডিও কল বলি, এখানে সব কিছুতে কিন্তু আইসিটি ব্যবহার করা হইতেছে। সো ম্যাক্সিমাম কেসে কিন্তু আপনার আইসিটি মানে আইটির সাথে সিটি মানে ইনফরমেশন টেকনোলজির সাথে কমিউনিকেশন টেকনোলজি দুইটাই কিন্তু ব্যবহার করা হয়। এই জন্য কিন্তু আমরা যখন বইগুলা পড়ি বা যত কিছুই দেখি সব কিছুতে কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দেখি। সো এইবার আসি এই তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি কেন একসাথে পড়ানো হয় বা কেন আমরা সব জায়গায় একসাথে দেখি? এই তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ প্রযুক্তির সম্পর্কটা কি? আচ্ছা এখন যদি একটু বলি, দেখেন তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি একটা আরেকটার পরিপূরক বা একটাকে ছাড়া আরেকটা অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ এই ডিজিটাল যুগের মধ্যে। কিভাবে? দেখেন আমি একটা তথ্য পাঠাবো, একটা ছবি তুলে বা আমি যে ক্লাস নিচ্ছি এইটা একটা সেলফি তুললাম, আমার বন্ধু রহিমকে পাঠাইলাম যে বন্ধু ক্লাস নিচ্ছি, এই যে আমি ওকে একটা ডেটা পাঠাইতেছি বা একটা ইমেজ পাঠাইতেছি, এইটা যে পাঠাবো তাহলে পাঠাইতেছি কি যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, কিন্তু এই যে ছবিটা যে তুলছি এইটা কি তথ্য প্রযুক্তি। একইভাবে আমি লাইভ ক্লাস নিচ্ছি, এই যে লাইভ ক্লাসটা নিচ্ছি রেকর্ড হচ্ছে, আমি কথা বলছি, আমি হাঁটাচলা করতেছি, আমি বাচনভঙ্গি চেঞ্জ করতেছি, এগুলো রেকর্ড হচ্ছে বা এগুলো মানে ডিজিটালাইজ হচ্ছে ক্যামেরার মাধ্যমে, তাহলে এটা কি তথ্য প্রযুক্তি। আবার এইটাকে আপনাদের কম্পিউটারে পৌঁছায় দিল, আপনাদের ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দিল, এইটা অবশ্যই কি যোগাযোগ প্রযুক্তি। তার মানে আমি যদি তথ্য প্রযুক্তিকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যোগাযোগ প্রযুক্তি অচল। তথ্য প্রযুক্তিকে ছাড়া যোগাযোগ প্রযুক্তি অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ বলা যায়।
সো আবার আমি আরো ভাবে বলতে পারি যে ভাইয়া আমি এক জায়গার মধ্যে নোট করে পাঠাবো, কিছু লিখে পাঠাবো, এই যে জিনিসটা আমি লিখতেছি কিবোর্ড দিয়ে, এটা কি তথ্য প্রযুক্তির মাধ্যমে? আবার সেটা পাঠাবো, ওইটা কি যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে? তার মানে তথ্য প্রযুক্তিকে বাদ দিলে যোগাযোগ প্রযুক্তিকে আমরা কি ব্যবহার করতে পারছি না। এর পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তথ্য আমি চাইলে যোগাযোগ প্রযুক্তি ছাড়া আসলে রেখে তেমন লাভ হবে না। আমি অনেকগুলো নোট করে রেখেছি, আমরা চাইবো এই নোটগুলো আরেক জায়গায় শেয়ার করতে বা আরেক জায়গার মধ্যে নিতে, আরেকটা ডিভাইসে নিয়ে রাখতে। তখন এই যে আরেকটা ডিভাইসে নিয়ে রাখতেছি, তাহলে এখানে কি যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হইতেছে? সো আমি এইখান থেকে বলতে পারছি যে আমি অনেক ক্ষেত্রেই যোগাযোগ প্রযুক্তি বাদ দিয়ে তথ্য প্রযুক্তি অনেকটা অচল। সো যাই হোক, এত ডিটেলস আপনার খাতার মধ্যে লেখার দরকার নেই। খুব সিম্পলি যদি বলি, তথ্য প্রযুক্তিকে ছাড়া অনেক ক্ষেত্রে যোগাযোগ প্রযুক্তি বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যোগাযোগ প্রযুক্তি অচল। আবার অনেক ক্ষেত্রে আমরা যোগাযোগ প্রযুক্তি বাদ দিয়ে শুধু তথ্য প্রযুক্তি আসলে ব্যবহার করতে পারছি না বা তেমন ব্যবহার করা যায় না অনেক ক্ষেত্রেই। সো এই অ্যাঙ্গেল থেকে আমরা একটাকে আরেকটার কি বলতেছি, পরিপূরক বলতেছি। আশা করি এটা ক্লিয়ার। আসলে এটা প্রথম অধ্যায়ের অনেক ক্ষেত্রেই এই কোশ্চেনটা আসে, তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির একটা আরেকটার পরিপূরক কেন, ব্যাখ্যা করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি আসলে একাদশ দ্বাদশ শ্রেণীতে আসলে আইসিটি কি। দেখেন, আমি এইটা বোঝানোর জন্য একটু পুরো জিনিসটাকে আমি দেখি এখানে। আচ্ছা, আমি এই পুরো জিনিসটাকে একটু সংক্ষেপে যদি বোঝায় বলি যে ভাই, প্রযুক্তি কি অনেক ব্রড একটা ব্যাপার। প্রযুক্তির মধ্যে অনেক কিছু আছে যেগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে ফেলা যায় না ডিরেক্টলি। লাইক আমি যদি লাইটের কথা বলি, ফ্যানের কথা বলি, এগুলো কি তথ্য আদান প্রদান করতেছি? লাইটটা তথ্য আদান প্রদান করতেছে না, তাহলে এটা কি নর্মাল প্রযুক্তি। সো আমি বলতে পারতেছি যে ভাই, প্রযুক্তি জিনিসটা এত বড়, এই পুরা প্রযুক্তির মধ্যে কিছুগুলাকে বলতেছি আমি তথ্য প্রযুক্তি, আবার এই পুরা প্রযুক্তিগুলোর মধ্যে আমি কিছুগুলাকে বলতে পারতেছি যে যোগাযোগ প্রযুক্তি। এই পুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি মিলে মূলত আমরা আইসিটিকে বলতেছি। তাহলে এই পুরা তথ্য প্রযুক্তি আর যোগাযোগ প্রযুক্তি, এই দুইটাকে মিলে আমি কি বলতেছি, আইসিটি। প্রযুক্তি সেক্টরটা অনেক বড়, এর মধ্যে কিছুগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি, কিছুগুলো হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু। কথার কথা, আমি এখন বর্তমানে মাস্টার্স পড়তেছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমি কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স বা বিএসসি কমপ্লিট করেছি, এর পরবর্তীতে এমএসসি করতেছি। আমার নিজেরই এইটা নিয়ে এত পড়াশোনার পর মনে হয় যে না, এখনো অনেক কিছু আছে যেগুলো আমি জানি না। তার মানে আমি হয়তো দূরে থেকে বলতে পারি যে না, আইসিটির মধ্যে কিছু নাই, বাট তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে এত এত অ্যাডভান্স জিনিস আছে যেগুলো হয়তো আমরা এখন অনেকেই জানি না, 2 দিন পর হয়তো আবিষ্কার হবে, বা এখনো প্রসেসিং, আজকে রাত্রে আবিষ্কার হয়ে যেতে পারে। এবং এগুলো কন্টিনিউয়াসলি আপডেট চলতেছে বা কন্টিনিউয়াসলি এগুলো আপডেট হচ্ছে। সো তথ্য যোগাযোগ প্রযুক্তি সেক্টর যদি বলি, এটা অনেক বড়। এইটার অ্যাপ্লিকেশন এত এত জায়গা আছে যেগুলো হয়তো অনেকে কল্পনাও করি না। যেমন আমরা অনেকে ইসিজি করি, এক্স রে করি, ইজিজি করি, ইকো করি, ইত্যাদি যে মেডিকেল সেক্টরে যে ইত্যাদি কাজগুলো করি বা ইত্যাদি টেস্টগুলো করি, সেইখানে পর্যন্ত কিন্তু আইসিটি ব্যবহার আছে। আমরা আইসিটি যে ট্রানজ্যাকশন করি, ধরেন আপনি বাংলাদেশে বিকাশ, রকেট, নগদ বা উপায় ইত্যাদি ইত্যাদি যখন ব্যবহার করেন, এইখানে পর্যন্ত ভিতরে এই আইসিটির ব্যবহার আছে। এরপর ব্লক চেইন টেকনোলজি আছে। এই পুরো তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে ব্লক চেইন একটা টেকনোলজি আছে। এইটা নিয়ে কেউ চাইলে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াশোনা করতে পারবে। তার মানে ভাই, আমি হয়তো বা চোখে দেখতেছি আইসিটি এতটুকু একটা জিনিস না, এটা এত বড় জিনিস। কেউ একজন যদি এটার মধ্যে নামে, সাতটায় সে কখনো পুরোটা জানে আসতে পারবে না। কেউ যদি বলে ভাই আমি আইসিটি এক্সপার্ট, সব জানি দুনিয়ার, সে নাম্বার 1 চাপাবাস। সে দুনিয়ার কি কি আছে সে হয়তো ওইটাও জানে না। সে হয়তো এখনকার কিছু ব্যাপার জানে, আগেরগুলা কিছুই জানে না। এই রিসেন্ট কিছু ব্যাপার হয়তো বা সে আইডিয়া আছে। সো আমরা কেউ কখনো 100% নলেজ গ্যাদার করা আইসিটিতে এইটা কোয়াইট ডিফিকাল্ট। যে পিএইচডি কমপ্লিট করছে, যার কোনো একটা ডিগ্রি আছে পিএইচডি এবং কোনো একটা ফিল্ডে, সে একটা ফিল্ডে ডেপথ নলেজ রাখে, বাট সে যে সব কিছু জানে, নো, এটা সম্ভব না। তার মানে আমি আশা করি আপনাদেরকে আইসিটি কতটুকু বিস্তৃতি আছে, এটা কতটুকু বিস্তার করছে, আপনারা কিছুটা গেস করতে পারতেছেন। তাহলে বলবেন ভাইয়া, একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠা বা স্যার একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠাকে এত কিছু জানতে পারবো? যেখানে একটা অনার্স মাস্টার্স বা পিএইচডি করা মানুষ 100% কনফিডেন্সের সাথে বলতে পারবে না সে সব জানে। আপনি তো ইন্টারমিডিয়েট পড়বো বা ইন্টারমিডিয়েট পড়তেছেন, তার মানে এটা তো আপনার ক্ষেত্রেও ডিফিকাল্ট। সো আমরা আসলে কি করব? এই মনে করেন পুরো যদি আমি আইসিটিটাকে ডিটেলসে যদি বলি, এই পুরোটাকে যদি আমি আইসিটি বলি, এই আইসিটির ইন্টারমিডিয়েট লেভেলে এই সামান্য কিছু ধারণা দেওয়া হবে। সব কিছু সম্পর্কে, সব কিছু না, ম্যাক্সিমাম জিনিস যেগুলো বেশি চলে বা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি লাগে, সেগুলো নিয়ে টুকটাক ধারণা দেওয়া হবে। কথার কথা, প্রোগ্রামিং, এটা আমাদের বা ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং করবেন অথবা যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার, তাদের ক্ষেত্রে
প্রোগ্রামিং টুকটাক কাজে লাগবে ভালো, তাদের ক্ষেত্রে এটা ভালো। একটু নলেজ গ্যাদার করলেন, একটু আইডিয়া নিলেন, খুব অ্যাডভান্স কিছু এখানে শেখানো হবে না। এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় এই অধ্যায়গুলোতে টুকটাক ধারণা দেওয়া হবে। আপনাকে এমন না যে অনেক কিছু শিখে ফেলবেন, নো, জাস্ট ধারণা। মানে আমরা বিএসসি লাইফে বা অনার্স লাইফে যেটা পুরোটা একটা কোর্স ছিল, সেটা আপনার জাস্ট একটা চ্যাপ্টার, একটা টপিক। তাহলে বুঝে নেন কত সংক্ষেপে আপনাকে জাস্ট আইডিয়া দেওয়া হইতেছে। কিছু কিছু ব্যাপার একটু ভালো ধারণা দেওয়া আছে, খুব বেশি কিছু না। কারণ আমরা আশা করি 11-12 যে আইসিটিটা সেইটা সম্পর্কে একটা ধারণা পাইছি যে আসলে এখানে কি কি আছে বা কতটুকু থাকতে পারে। পুরো আইসিটির সামান্য কিছু ব্যাপারে টুকটাক টুকটাক করে আইডিয়া দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা আসি আসলে এখানে কি কি আছে একটু জানি, অধ্যায়গুলোর নাম জানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইসিটির মধ্যে মূলত টোটাল 6টা অধ্যায় রয়েছে। আপনাদের বিগত কয়েক বছর এই অধ্যায়ই চলতেছে, সামনে ওই অধ্যায়গুলোই চলবে। সো এখন একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটিতে কোনো সেকেন্ড পেপার নাই, তার মানে একটাই বিষয়, একটাই পেপার, এবং এটার মধ্যে এই 6টা অধ্যায় আছে, আর কোনো অধ্যায় নাই। প্রত্যেকটা অধ্যায় সাধারণত 2টা ভাগে ভাগ আছে, কিন্তু কিছু কিছু অধ্যায় ডিরেক্টলি বলা নাই যে 2টা ভাগ, কারণ একটা ভাগের সাথে একটা অংশের সাথে আর একটা অংশের মিল রয়েছে, তাই ডিরেক্টলি 2টা অংশ বলি না। তো এই 6টা অধ্যায় দেখলেও আমরা ভিতরে ভিতরে ধরে নিব যেখানে আসলে 6টা অধ্যায় না, ভিতরে ভিতরে 8-10টা বা 12টা অধ্যায় থাকতে পারে। যেমন আমরা যদি দেখি তৃতীয় অধ্যায় 2টা অংশ রয়েছে। যাই হোক, আমরা একটু প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা রাখি। প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের বিভিন্নভাবে আমরা এগুলোর সাথে জড়িত আছি, পুরো বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এই জন্য বলা হয়েছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। দ্বিতীয় অধ্যায় এটা কমিউনিকেশন সিস্টেমস নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কীভাবে যোগাযোগ করতে পারে এবং নেটওয়ার্ক কীভাবে বিল্ড করা যায় বা নেটওয়ার্কিং ডিভাইসগুলো নিয়ে একটু টুকটাক ধারণা দেওয়া হয়েছে। তা আমরা এই অ্যাঙ্গেল থেকে বলতে পারি ভাই, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এইটা সাধারণত ব্যাখ্যামূলক, এইখানে ম্যাথমেটিক টাইপের তেমন আহামরি কিছু নাই। তবুও দ্বিতীয় অধ্যায়ে টুকটাক আছে, যেমন ব্যান্ডউইথের ক্যালকুলেশন অথবা দক্ষতা নির্ণয় ইত্যাদি ইত্যাদি। তবুও ধরে নিতে পারি এখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাখ্যামূলক। তো সাধারণত প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ম্যাক্সিমাম স্টুডেন্টরা একা বুঝে ভালো পারে, কিন্তু খুব ভালো কনফিডেন্টলি অ্যান্সার করতে একটু কষ্ট হয়ে যায় অনেকের জন্য। এই জন্য আমরা বলি ম্যাক্সিমাম টিচাররা আসলে এটা একটু দেখায় দেওয়ার ট্রাই করবে। আমি অন্ততপক্ষে আমার স্টুডেন্টদেরকে এটা খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি, যেন স্টুডেন্ট আরও সহজে বুঝতে পারে। তার মানে স্টুডেন্টরা একাই 100তে এটার মধ্যে 80 বা 100-র কাছাকাছি, বাট স্যার যখন বোঝায় তখন পুরোপুরি কনফিডেন্ট হয়, 100তে 200 হয়ে যায় ব্যাপারটা, যে অনেক ভালো ধারণা রাখে। আচ্ছা, এবার আসি তৃতীয় অধ্যায়, এটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় রিডিং পড়লে টুকটাক বুঝতে পারবেন, কিছু কিছু ব্যাপার হয়তো 9-10-এর সাথে হালকা পাতলা মিল আছে বা থাকতে পারে, বাট তৃতীয় অধ্যায় আপনার জীবনে 9-10-এ এখন পর্যন্ত তেমন আহামরি করেন নাই হয়তোবা। সো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে 2টা অংশ, একটা অংশের সাথে আরেকটা অংশ ভিতরে ভিতরে সম্পর্ক থাকলেও আসলে পড়ার দিকে দিয়ে আমরা আহামরি সম্পর্ক পাবো না। এই জন্য 2টা অংশকে আলাদা আলাদাভাবে বলা হয়, একটাকে 3.1 আর একটাকে 3.2 বলা হয়। আচ্ছা, সো তৃতীয় অধ্যায় এইটা একেবারেই নতুন, ম্যাথ আছে বা ম্যাথ টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে, এবং আপনাদের জন্য অনেকটাই নতুন। সাধারণত স্টুডেন্টরা একা একা বই দেখা একটু কভার করাটা একটু কষ্টকর হয়ে যায়, তাই স্যাররা দেখায় দিলে আর একটু ভালো হয় বা সহজ হয় ব্যাপারগুলো বোঝা বা হিসাবগুলো করা বা কনভার্সন করাগুলো, এই ব্যাপারগুলো আর কি। এবার আসে হচ্ছে চতুর্থ অধ্যায়, এইটাও ভিতরে ভিতরে 2টা পার্ট বলতে পারি। একটা পার্টকে আমি ব্যাখ্যামূলক বলতেছি, আর একটা পার্টকে আমি HTML বা কোডিংয়ের পার্ট বলতেছি। সো ব্যাখ্যামূলক পার্টটা একেবারে ছোট, বাট অনেক স্যাররা এই ব্যাখ্যামূলক পার্টটাকে পড়াইতে চায় না হয়তো বা অনেকে, বাট আমি বলবো এটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, স্যাররা পড়ায় না, ম্যাক্সিমাম স্যাররা স্টুডেন্টদের উপরে চাপায় দেয় যে তোমরা একলা পড়ে নিও, বাট আমি আসলে ভালো ভালো টিচার যারা, তারা অনেকেই ভালো করে বুঝিয়ে দেয় বা ভালো করে পড়ায়। তো এইখানে আসলে 2টা পার্ট, একটা হচ্ছে পরিচিতি আর একটা হচ্ছে HTML। পরিচিতির মধ্যে একটু ব্যাখ্যা আলোচনা, আর এখানে হচ্ছে কোডিংয়ের ব্যাপারটা। এইটাও আপনাদের জন্য অনেকটাই নতুন, যেহেতু এই পার্টের সাথে এই পার্ট একবারে ছোট এবং সম্পর্ক আছে ভিতরে বা বাইরে। সো আমরা এই জন্য আসলে এটাকে আলাদা করে 4.1 4.2 বলি না। কিন্তু এই পার্টটা যেহেতু একবারে নতুন, সো শুধু বই দেখা আসলে কভার করাটা একটু কষ্টকর হয়ে যায়। আরেকটা ব্যাপার বলে দেই, এই যে HTML যে পার্টটা আমরা বলতেছি, এই পার্টটা আসলে যদি বলি যে ভাই এটা ওয়ান কাইন্ড অফ, আপনি যদি সাঁতার কাটতে যান, আপনাকে যদি বলি আপনি এভাবে সাঁতার শিখেন, আপনি কি আদৌ পারবেন? আপনাকে পানিতে নামতে হবে। সো HTML পার্টটা যদি খুব ভালো করে বুঝতে যান, আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ বা ফোনের মধ্যে আপনি ট্রাই করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল ব্যাপার, যে একটা ওয়েব পেজ কীভাবে ডিজাইন করা যায়, কোডিং কীভাবে করা যায়, একটু প্র্যাকটিক্যালি রান করে করে দেখা যায়।
সো এইটাও আপনার জন্য একেবারেই নতুন এবং বুঝা বুঝা পড়ার মতো ব্যাপার আছে, একটু ভালো করে বেশি অ্যাটেনশন দিতে হবে, প্র্যাকটিক্যালি একটু বেশি ট্রাই করলে ভালো হবে। প্রোগ্রামিং ভাষা এইটা আসলে যদি বলি একটু এইটার চেয়ে একটু অ্যাডভান্স, এবং প্রোগ্রামিং ভাষাটাও আপনার জন্য অনেকটাই নতুন। ভিতরে ভিতরে আমরা নিজেরা শিক্ষকরা চাইলে এটাকে 3টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাখ্যামূলক, যে প্রোগ্রামিং ভাষা কি, পরিচয় ইত্যাদি ইত্যাদি। আরেকটা পার্টকে প্রোগ্রাম ডিজাইন করা, হ্যাঁ, ফ্লো চার্ট, অ্যালগরিদম ইত্যাদি ব্যাপার। আরেকটা পার্টকে কোডিং এর পার্ট। এই যে HTML যেরকম কোডিং, এই প্রোগ্রামিং ভাষার মধ্যে আপনাদেরকে সি একটা ভাষা আছে যেটাতে আমরা কোড করতে পারবো, প্রোগ্রাম রচনা করতে পারবো, সেটা শেখানো হয়েছে বেসিকটা। সামনে হয়তো আরও কিছু ভাষা অ্যাড হইতে পারে। সো এইখানেও জোর করে নিজেরা 3টা ভাগে ভাগ করতে পারি, বাট সাধারণত বইয়ের মধ্যে আলাদাভাবে ভাগ করা নাই, বা 2টা ভাগে ভাগ করতে পারি বাট ওইভাবে করা নাই। সো আমরা পুরোটাকে একটা অধ্যায় ধরতে পারি, বাট এটা অনেক বড়। অন্যান্য অধ্যায়গুলো থেকে এটা একটু বেশি বোঝার মতো আছে এবং এটা প্র্যাকটিক্যাল করার মতো আছে। কারণ এইটাও আপনি শুধুমাত্র খাতা কলমে করে খুব ভালো ধারণা রাখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাই এই অধ্যায়টাকে আমি প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে রাখতে পারতেছি, যে না এটাও আপনাকে বুঝতে হবে খুব ভালো করে, সাথে নিজেকে একটু প্র্যাকটিসও করতে হবে। সেম এটার মতো, বাট এটা একটু ছোট অধ্যায়, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আপনার জন্য একেবারেই নতুন। এটাকেও ভিতর 2টা পার্ট বা 3টা পার্টে ভাগ করতে পারি, বা 2টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাখ্যামূলক পার্ট, আরেকটা হচ্ছে SQL কোডের পার্ট। বাট একটা পার্ট আরেকটা পার্টের সাথে ভিতরে সম্পর্ক রয়েছে, পড়ার মধ্যে টুকটাক সম্পর্ক পাবেন, এবং একটা পার্ট ছোট, এই জন্য এটাকে আলাদা করে ভাগ করা হয় নাই। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমরা আসলে একটু বুঝার বলতে পারি, এবং প্র্যাকটিক্যালি বুঝার মতো কিছু ব্যাপার আছে বলতে পারি। আমরা যদি একটু সামারাইজ করি স্যার, এই 3য় থেকে 6ষ্ঠ অধ্যায় যে 4টা অধ্যায় আছে, হ্যাঁ আমি 4টা অধ্যায় বলতেছি, ভিতরে ভিতরে 6টা বা 7টা হয়ে যেতে পারে, বাট অফিসিয়ালি আমি 4টা অধ্যায় বলতেছি। এই 4টা অধ্যায় আপনাদের জন্য একেবারেই নতুন। শুধু বই পড়ে বোঝাটা একটু কষ্টকর হতে পারে। কিছু মেরিটোরিয়াস স্টুডেন্ট থাকে, কিছু এক্সেপশনাল স্টুডেন্ট থাকে, যারা অনেক ভালো পারফর্ম করে, তাদের ব্যাপারটা আলাদা। ম্যাক্সিমাম কেসে স্টুডেন্টরা এইটা বইয়ে অনেক সুন্দর লেখা থাকা সত্ত্বেও ভালো করে ধরাটা ক্যাচ করাটা একটু কষ্টকর হয়ে যায়। কারণ এইখানে যদিও সবগুলা ম্যাথ না, ম্যাথ বলবো এগুলা, কিন্তু এগুলো ম্যাথের বাবা, ম্যাথের চেয়েও মজার কিছু। সো আমরা যদি বলি ভাই, ICT বিষয়ের মধ্যে কিন্তু যারা রাইটার আছে বাংলাদেশে এই বিষয়ের, আমি বলবো যথেষ্ট ভালো লিখছে, সুন্দর করে গুছিয়ে লিখছে, বাট স্টুডেন্টরা এগুলো দেখে ধরাটা একটু কষ্টকর হয়ে যায় অনেকের জন্য। সো যেমনটা আমরা বলতে পারি ম্যাথ 9-10-এ যখন জেনারেল ম্যাথ করে আসছেন, জেনারেল ম্যাথে কিন্তু সকল সূত্র দেয়া, উদাহরণ দেয়া, বাট সব কিছু কি খুব ভালো করে আপনি শুধু বই দেখে বুঝতে পারতেন না? কিছু স্টুডেন্ট হয়তো বা বুঝতেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু কষ্টকর হইতো। সেম কথা এইগুলোর জন্য, যে বইয়ে অনেক সুন্দর করে দেয়া আছে, বাট শুধু বই দেখে বোঝাটা একটু কষ্টকর হইতে পারে। তাই আমি বলবো এগুলো একটু ক্লাস করা, আপনার কলেজে হইলে কলেজে ক্লাস, বা ব্যাচে, বা আমাদের কাছে এই অনলাইন IT স্কুলে যে ক্লাসগুলো, এগুলো করলে একটু ভালো, আপনার যেন কনসেপ্টটা ক্লিয়ার করাটা সহজ হবে। এখন আসি যে ভাইয়া আসলে কিভাবে কি, মানে পরীক্ষার সিস্টেমটা কি, কেমনে কি আসে, কোনগুলো আসে। দেখেন, সাধারণত বিগত অ্যানালাইসিসগুলো থেকে সামনে একটু 19-20 হইতে পারে, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত 3টা আসে, তবে 2টাও আসতে পারে। আবার 3 থেকে 6 অধ্যায়ের মধ্যে সাধারণত 5টা আসে, তবে 6টাও আসতে পারে। তো এইখান থেকে যদি 6টা আসে, এখান থেকে 2টা আসবে। সো কোনো আলাদা করে তেমনভাবে বাধ্যবাধকতা নাই যে কোথা থেকে আপনি কি দিবেন। তা আমরা সাধারণত পড়াই সকল অধ্যায়, বাট প্রত্যেকটা অধ্যায় যে স্টুডেন্ট ভালো করতে চায় তাকে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। কেন পড়তে একটু পরে বলবো, কিন্তু আমরা অ্যান্সার করার সময় বলি আগে প্রায়োরিটি থাকবে এই অধ্যায়গুলো অ্যান্সার করা। এখান থেকে ধরেন 5টা সৃজনশীল আসছে অথবা 6টা সৃজনশীল আসছে, এইখান থেকে যেগুলো বেস্ট লাগে, 5টা পারলে 5টা এখান থেকে অ্যান্সার করবেন, সুযোগ থাকলে। 4টা থাকলে 4টাই, যতগুলো আপনি পারেন, যতগুলো ওয়ে থাকবে, যদি কন্ডিশন না দেওয়া থাকে প্রশ্নে। সো এরপর যদি কোনো কারণে একটা সৃজনশীল নিয়ে সন্দেহ থাকে যে না ভাইয়া বা স্যার এই সৃজনশীলটা নিয়ে আমি কনফিউজড যে এটা হবে কি হবে না, আমি শিওর জানি না, নাও হইতে পারে, তখন আমি তাদেরকে বলবো যে না ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে যদি 4টা পুরোপুরি পারেন 4টা দেন, আর একটা লাস্টে গিয়ে এখান থেকে আপনি টান দিবেন। তাহলে আপনি সব পড়বেন। সৃজনশীলের জন্য এইগুলোকে অনেক বেশি গুরুত্ব দিবেন, বাট ব্যাকআপ হিসেবে আপনার এই অধ্যায়গুলোকে ধরে রাখতে হবে যে কোনো কারণে এখান থেকে একটা মিস হলে এখান থেকে আপনি টান দিবেন। শুধু সৃজনশীলের জন্য এমন না, তার মানে আমি সবই পড়বো সৃজনশীলের জন্য, বাট অ্যান্সারটা আগে এখান থেকে করবো, তারপর এখানে তাকাবো। এইটার কারণ হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে আগে অ্যান্সার করবে বা যে মেইন টার্গেট রাখবে,
তার মার্কস একটু কম আসার সম্ভাবনা বেশি। কারণ আমাদের ভাই চেহারা খারাপ, হাতের লেখা খারাপ, কপাল খারাপ, এই জন্য যতই ভালো লিখি কেন স্যাররা মার্কস দিতে চায় না। আসলে এর কারণ অন্যটা, আপনি যখন ব্যাখ্যা করবেন সহজে স্যাটিসফাই করাটা একটু ডিফিকাল্ট, হাতের লেখা ম্যাটার করে ব্যাখ্যামূলক পার্টগুলোতে। স্যারের মনে অশান্তি, স্যারের সংসারে অশান্তি চলতেছে, হ্যাঁ হয়তো বা বুলডোজার আপনার খাতার উপরে দিয়ে চালায় দিবে। সো এই জন্য আমি সাধারণত রিকমেন্ড করি না যে প্রথমত দ্বিতীয়ত যদি দেনও লাস্টে দিবেন, তাহলে কি স্যারের আপনার প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকবে যে না ও তো এখান থেকে খুব ভালো করছে, এইখানে কি আপনার লেখাটা সুন্দর হলে গুছাই লিখতে পারলে দ্যাটস ফাইন, আপনি ভালো মার্কস পাবেন। এইবার আসি আরেকটা কারণ হচ্ছে 6টা অধ্যায় বা যতগুলো অধ্যায় থাকবে সবগুলোই পড়ার আরেকটা রিজন হচ্ছে এমসিকিউ। ভাই আপনি এমসিকিউ চাইলেই যে আপনি এই কয়েকটা অধ্যায় থেকে এমসিকিউ তো কোনো মানে অপশন নাই যে আপনি 25টার মধ্যে 20টা দিতে হবে, এমন তো না। 25টা আসবে 25টাই দিতে হবে। তার মানে আপনাকে এমসিকিউর জন্য হলো সবগুলো অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। আমি যদি একটা অনেস্ট অপিনিয়ন দিই, আমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে ছিলাম অর্থাৎ কলেজ লাইফে ছিলাম, আমি ঢাকা সিটি কলেজের এক্স স্টুডেন্ট এবং আমার কাছে সবচেয়ে সহজ মনে হতো এই আইসিটি সাবজেক্টটাকেই। কারণ এখানে কোনো সেকেন্ড পেপার বলতে কিছু নাই, অধ্যায়ও খুবই কম, হ্যাঁ হয়তো এগুলোর মধ্যে একটু ভাগ আছে বাট অধ্যায় হিসাব করলে খুবই কম, এবং পড়াও তুলনামূলক কম, এবং সবচেয়ে সহজ টপিক এগুলো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এত পোলাপান কেন ফেল করে, তাহলে কেন এত পোলাপান সবচেয়ে মানে আপনি সবচেয়ে স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝবেন এটাই সবচেয়ে খারাপ করে পোলাপান। গ্রুপিং সাবজেক্টটা এত পরিমাণ খারাপ করে না, আইসিটিতে যত পরিমাণ স্টুডেন্টরা খারাপ রেজাল্ট করে। এটার রিজন হচ্ছে সাধারণত স্টুডেন্টরা কম পড়াশোনা করে। দুইটা ব্যর্থতা বলবো, দুইটা রিজনের মধ্যে আপনি দুইটা জিনিস অ্যাভয়েড করার ট্রাই করবেন। প্রথম সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে স্টুডেন্টদের দোষ বলবো। টিচাররা খুব ভালো, বাংলাদেশে অনেক ভালো ভালো শিক্ষক আছে, কিন্তু স্টুডেন্টদের গাফিলতি হচ্ছে তারা ক্লাস রেগুলার করতে চায় না। স্টুডেন্টরা চায় আমি 1 মাস আসবে, 1 মাসে স্যার আমাকে বাইটা খাওয়ায় দিবে, আমি 1 মাস পরে উল্টিয়ে ফেলবো। স্টুডেন্টদের চিন্তা ভাবনা থাকে এটা। সো এই যে ইরেগুলার হওয়া, ক্লাস একদিন করবে তো আরেকদিন করবে না, মাঝে মধ্যে আসবে, এসে এসে খুব পরে উল্টিয়ে ফেলতে চাইবে, এই ধরনের রিজনগুলোতে সাধারণত স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়। কারণ আপনাকে নাইলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আপনি টুকটাক ধরতে পারলেন যখনই আসলেন, বা স্যাররা অনেক সময় পড়ায় না এই টপিকগুলো, আপনি নিজে পড়ে। কিন্তু এই অধ্যায়গুলো ভাই এগুলো হচ্ছে একটা মানে বেসিকের উপর অনেক কিছু নির্ভর করে। আমি এটা বোঝার খুব সহজ একটা এক্সাম্পল দিই। আপনি ধরেন একটা অনেক বড় একটা বিল্ডিং, অনেক সুন্দর করে বানানো 10 তলা, তো কোনো কারণে আপনি যদি 1 তলা ভাঙা দেন, আপনি কি 2 তলা উঠতে পারবেন? ধরেন আপনি 1 তলার যে সিঁড়িটা বা 2 তলার যে সিঁড়িটা আছে এটা আপনি ভাঙা দিলেন, আপনি কি আদৌ 3 তলায় উঠতে পারবেন? 4 তলায় উঠতে পারবেন না, তো আপনার জন্য কষ্ট করা যাবে, উঠতেই পারবেন না। সেমভাবে আপনার ক্লাসগুলা একটা বেসিক ক্লাস মিস দিলে পরের ক্লাসটা বোঝা কষ্টকর, তারপরে ক্লাস মিস দিলে তারপরটা বোঝা কষ্টকর। সো কেউ যদি কোনো কারণে প্রথম দিকের ক্লাসগুলো না থাকে বা মাঝখানের ক্লাসগুলো না থাকে, তখন কিন্তু তার একটা বেসিকে গ্যাপ থেকে যায়। তখন কোয়েশ্চেন তো আর হুবহু সেম আসে না, সে কোয়েশ্চেন পরে উল্টায় ফেলছে, স্যারে যা পড়াইছে সে নোট করে মুখস্থ করে উল্টায় ফেলছে, বাট কোয়েশ্চেন তো এরকম আসবে না, কোয়েশ্চেন একটু ঘুরে আসবে, তখন কোয়েশ্চেনগুলো ধরতে পারে না। সো ফার্স্ট রিজন বলবো স্টুডেন্টরা ইরেগুলার, একদিনে সব খাই ফেলতে চায়, মাঝে মধ্যে ওই 1 মাসে এসে স্যার আমাকে A+ পাওয়াই দেন। সো আপনি যে ব্যাচে পড়তেছেন বা যে কলেজে পড়তেছেন বা যে কোচিংয়ে পড়তেছেন বা আমাদের আইটেক স্কুলে যে ক্লাসগুলো করতেছেন, প্রত্যেকটা ক্লাস আপনাকে ভালো করে করতে হবে। সেকেন্ড রিজন বলি, যেটার কারণে যদি ফেইলের রিজন না, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে স্টুডেন্ট ভালো করতে একটু কষ্টকর হয়ে যাবে, স্টুডেন্টের কাছে কঠিন লাগে, বা এটার রিজন হচ্ছে ওই যে কম্প্যাক্ট করে পড়ানো। আপনাকে পুরা বছরের, যেটার জন্য আপনাকে 2 বছর টাইম দেওয়া হয়েছে, আপনি যদি 2 মাসে পরে উল্টিয়ে ফেলতে চান, আপনাকে অবশ্যই কিছু কিছু ব্যাপার স্কিপ করে পড়তে হবে। সব কিছুতে আপনাকে 2 মাসে বেসিক সহ পড়ানো ডিফিকাল্ট। এই বেসিক সহ না পড়ার পিছনে 2 জন মানুষ জড়িত, একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে স্টুডেন্ট। সাধারণত স্টুডেন্টরা বেশি জড়িত, স্টুডেন্টরা বেশি কথা বললে বা বেশি গেজাইলে অপছন্দ করে, যে না একটু ছান 2 ঘন্টা 1 ঘন্টার ক্লাস আপনি 15 মিনিটে শেষ করে দেন, বা স্যার আমাকে 1 মাসের মধ্যে সব শেষ করে দেন, এটা স্টুডেন্টরা বেশি জড়িত। আর কিছু কিছু শিক্ষক আছে যে একটু চায় যে না যত কম পড়ায় পুরো সিলেবাসটা শেষ করে দিতে। আমি কথার কথা আপনাকে প্রোগ্রামিং ভাষা গিয়েই আমি ফ্লো চার্ট অ্যালগোরিদম শুরু করে দিলাম, জিনিসটা কি খায় না মাথায় দেয় কত প্রকার, এগুলো নিয়ে আলোচনাই করলাম না। তাহলে কোয়েশ্চেন যখন একটু ঘুরে আসবে আপনি তো ধরতেই পারবেন না কি হইতেছে। আপনাকে হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলে তুমি তো ইন্টারমিডিয়েট প্রোগ্রামিং পড়ে আসছো, একটু বুঝা বলো, আপনি ভ্যাটকায় থাকবেন না, ভাই আমি তো বুঝি না, মনে নাই, আপনি তো মানে এই জিনিসগুলো হয়। সো এই যে যখন স্টুডেন্টরা অল্প সময়ে এই মানে খুব শর্টকাটে সব কিছু শেষ করতে চায় বা ম্যারাথনভাবে সব কিছু শেষ করতে চায়, তার একটা বেসিকে গ্যাপ থেকে যায়। তখন কোয়েশ্চেনটা একটু যদি ঘুরে আসে, একটু বেসিক থেকে কোয়েশ্চেন আসে, তখন কিন্তু স্টুডেন্টরা ক্যাচ করতে পারে না। তাই আমি বলবো কোনোভাবে শর্টকাটে পুরো কোর্স বা পুরো সাবজেক্ট শেষ করে ফেলা, এইটা থেকে ইন্টারেস্ট না রাখাই ভালো। হয়তো এটা আপনি শেষের দিকে যখন আপনি কিচ্ছু পারেন না তখন হয়তো রাখতে পারেন, বাট বছরের প্রথম থেকে যদি চিন্তা করেন যে না আমি 3 মাস পরে উল্টে ফেলবো, না ভাই, বেসিক সব কিছু পড়েন। আপনাকে 3 মাস সময় দেওয়া হয়নি, আপনাকে 2 বছর সময় দেওয়া হয়েছে। অল্প অল্প করে পড়লে 2 বছর আপনার সব সিলেবাস, 2 বছর না যদিও আসলে 18 মাস বা 16 মাস বলতে পারি, এই সময়ে আপনার ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে, সব কভার হয়ে যাবে।
সো আমি প্রথমত বলবো কোনোভাবে ইরেগুলার থাকা যাবে না। দ্বিতীয়ত বলবো বেসিক সহ, নো শর্টকাট, শর্টকাট না, বেসিক সহ সব কিছু পড়বেন। ইনশাআল্লাহ আইসিটিতে খুব ভালো একটা স্কোর আসবে। এবং আমার বিগত বছরগুলোর স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে অনেকে 95, 98, 90 আপ এরকম অনেকে পেয়েছে। এই এ প্লাস কীভাবে পাবে, কোন কি টেকনিক, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। বাট এখন টোটাল জিনিসটা নিয়ে আশা করি ধারণা দিতে পেরেছি। তার মানে এই পুরো ভিডিও থেকে আমরা বুঝতে পারছি আইসিটি কি, আইসিটি মানে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মধ্যে সম্পর্কটা কি, এবং টোটাল সিলেবাসটা কি আছে, অধ্যায়গুলো কি কি আছে, পরীক্ষার পদ্ধতি। অনেক তো কথা বললাম, এবার একটু গুড নিউজ দিই। সেই 2020 সাল যখন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি ডিগ্রি পড়াশোনা শুরু করেছি আমার ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই আমি বিভিন্ন কোচিং সেন্টারে ঢাকায়, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় আমি আইসিটি পড়িয়ে যাচ্ছি। এবং এই দীর্ঘ বছরের পথ চলায় আমার অভিজ্ঞতা থেকে, এবং যেহেতু আমি মাস্টার্স পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে, আমার একাডেমিক পড়াশোনার নলেজ, আমার শিক্ষকতার অভিজ্ঞতা, এই সব কিছুকে কাজে লাগিয়ে আইটেক স্কুলের সাথে আমি যুক্ত হয়েছি আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে। সেক্ষেত্রে আইটেক স্কুলে আপনারা এই প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বেসিক থেকে শুরু করে সব কিছু ডিটেলস শিখতে পারবেন। সবগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন জাস্ট iTechSchool.net ওয়েবসাইটে, অথবা প্লে স্টোর থেকে আইটেক স্কুল অ্যাপটা ইনস্টল করে নিলে হবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি www.itechschool.net ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বাটনটা রয়েছে, সেই রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার তথ্যগুলি দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ সাপোর্ট দিব আপনাদেরকে এই টোটাল আইসিটিটা বেসিক থেকে সব কিছু বোঝানোর জন্য। অতীত কোনো বেসিক লাগবে না, জাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলেই হবে। জাস্ট আরেকটা ব্যাপার এনশিওর করে দিয়ে কোনোভাবে টেনে দেখা, একটা ক্লাস মিস করে আরেকটা দেখা, এই অ্যাব্রো থ্যাব্রো দেখলে খুব ভালো ফিডব্যাক আমার ক্লাস থেকে পাবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করবেন। আমন্ত্রণ রইল আইটেক স্কুল অ্যাপে। আমার বিশ্বাস আপনি আপনার ফ্রেন্ডদেরও ভালো চান, আপনি চান আপনার ফ্রেন্ডরাও এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলস জানুক, শিখুক। তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যারা তারা আসলে আইসিটির এই যে আপনি যে ব্যাপারগুলো এখন জানলেন এতক্ষণে, হ্যাঁ আইসিটি কি বা এটার আউটলাইন ইত্যাদি ইত্যাদি, তারা যেন এই ব্যাপারগুলো জানতে পারে এবং উপকৃত হয়। তাই এই ভিডিওটি এখনই আপনার বন্ধুবান্ধবদের যে গ্রুপ রয়েছে বা কলেজের গ্রুপ রয়েছে বা নিজস্ব যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি এই পুরো ভিডিওতে কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী লেকচার ভিডিওতে।